নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। বিষয়টা আরো পরিষ্কারভাবে আপনারা ধারণা পাবেন। যদি দেখা না যায় বা যদি কোনো সমস্যা হয় তাহলে জানাবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আমাদের আজকে মূল বিষয় হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স বা মূত্রধারণের অসামর্থ্য। মূত্রধারণের অসামর্থ্যতা আসলে কি? আর ইনকন্টিনেন্স মানেই কিন্তু নিয়ন্ত্রণ রাখার ক্ষমতার অভাব। ইনকন্টিনেন্স, ইউরিনারি ইনকন্টিনেন্স, এটা হচ্ছে মূত্রধারণের অক্ষমতা। ইউরিনারি মানে তো আপনারা সবাই জানেন। এখন যদি আমরা বলি ফিকল ইনকন্টিনেন্স মানে আমরা বুঝবো যে মল ধারণের অক্ষমতা। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্স। তো এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আক্রান্ত রোগী বেশিক্ষণ মূত্র ধারণ করতে পারে না, হঠাৎ করে তীব্র বেগ অনুভব করে এবং খুব অনিচ্ছাকৃতভাবে হলেও সামান্য পরিমাণে অথবা অধিক পরিমাণে প্রস্রাব করে ফেলে। দিস ইজ ইউরিনারি ইনকন্টিনেন্স। এবং সমগ্র বিশ্বে এটা নারীদের মধ্যে ব্যাপকভাবে দেখতে পাওয়া যায়, পুরুষদের মধ্যে দেখতে পাওয়া যায়, তবে অপেক্ষাকৃত কম। শিশুদের মধ্যে আমরা যেটা পাই সেটা হচ্ছে নকটার্নাল এনিউরিসিস বা বিছানায় প্রস্রাব করা। এটাও ওয়ান কাইন্ড অফ ইনকন্টিনেন্স, কিন্তু এই নকটার্নাল এনিউরিসিস আলাদা একটা টপিকস, আলাদা একটা সাবজেক্ট। তো ইউরিনারি ইনকন্টিনেন্স এটা যে কোনো দেশের, এটা বিশ্বের সামগ্রিক একটা হিসাব করা হয়েছে। সেটা হচ্ছে যে এটা কিন্তু এই রোগটা কিন্তু বিশেষ কোনো দেশের জন্য সীমাবদ্ধ নয়, যে অমুক দেশে এই রোগটা বেশি হয়, এই দেশে ওই রোগটা ব্যাপকভাবে দেখা দেয়, বা জাপানে এই অসুখটা বেশি হয়, কানাডায়, অস্ট্রেলিয়ায় এই অসুখটা বেশি হয়, এই ধরনের না। ইউরিনারি ইনকন্টিনেন্স সমগ্র বিশ্বের যত মানুষ আছে তাদের যে কেউ আক্রান্ত হতে পারে এবং যে কোনো ভাবেই আক্রান্ত হতে পারে। আর গবেষণাতে দেখা গেছে যে এই বিশ্বের সমস্ত দেশের মোট জনসংখ্যা 20 থেকে 30% অল্প বয়সী নারী, অর্থাৎ তরুণী বা যুবতী, 40% পর্যন্ত মধ্যবয়সী নারী এবং 50% উপরে হচ্ছে যাদের বয়স্ক নারী, যাদের বয়স 45 পার হয়ে গেছে 50% ক্ষেত্রে। এটা বিশ্বের একটা সামগ্রিক জরিপে দেখা গেছে যে এরা ইনকন্টিনেন্সের শিকার, ইনকন্টিনেন্স, ইউরিনারি ইনকন্টিনেন্সের শিকার। এটা কিন্তু আমাদের কাছে প্রায় এই ধরনের রোগীরা কিন্তু আসে। তো মেয়েরা এটাতে আক্রান্ত হয়, কারণটা হচ্ছে যে মেয়েদের কিন্তু ইউরেথ্রা ছোট, কিন্তু পুরুষদের ইউরেথ্রা অনেক বড়, এবং ছোট থাকার কারণে ইউরেথ্রা যেহেতু যোনিপথের উপরে অবস্থান করে মেয়েদের এবং ব্লাডারের সাথে প্রায় সংযুক্ত অবস্থায় থাকে এবং খুবই ছোট্ট একটা দ্বার হিসেবে থাকে, উন্মুক্ত দ্বার থাকে এটা। এবং এটা যেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল স্ফিংটার, এটা পুরুষদের মতো অত শক্তিশালী নয়। এই কারণে মেয়েরাই কিন্তু এই সমস্যাতে বেশি ভোগে, কিন্তু তার মানে এই না যে পুরুষরা এটাতে আক্রান্ত হয় না। এখন প্রথমে আমরা যেটাতে আসবো, আমি আবার বলছি, এর আগের ক্লাসেও কিন্তু বলেছিলাম, একটা কাজ যখন করব আমরা তখন কাজটা একবারে ভেতরে ঢুকে যাবো, অর্থাৎ হৃদয়ঙ্গম করা যেটাকে বলি আমরা। চোখ বন্ধ করে বুঝবো, ভাববো এবং প্রেক্ষাপটটা আমরা কল্পনা করব যে আমরা একটা পেশেন্ট দেখছি, যে পেশেন্টটা আমাদের সামনে আছে এবং সেই পেশেন্টটা ইউরিনারি ইনকন্টিনেন্সে ভুগছে। এখন আমরা আসি ক্লাসিফিকেশন কয় রকম। অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন কিন্তু অনেক ক্লাসিফিকেশন। ইউরিনারি ইনকন্টিনেন্সের ক্লাসিফিকেশন যদি আমরা বলতে যাই, প্রথমে কারণ
কারণটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু এর ক্লাসিফিকেশনটা বোঝা আমাদের জন্য অনেক সহজ হবে। এর কারণটা যেটা মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ড্রেচুডার মাসুল আছে, এই ড্রেচুডার মাসুল এটা পেলভিক মাসুল, এই মাসেলসের সাথে আছে আপনার এক্সটার্নাল ইন্টারনাল স্ফিংক্টার, আর আছে কিছু স্নায়ু যারা আমাদের এই মূত্র সংক্রান্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে। ভেগাস নার্ভ, তারপর লাম্বার সিম্প্যাথেটিক নার্ভ, পেলভিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভ, পুডেন্টাল নার্ভ, এই নার্ভগুলো আমাদের মূত্রকে নিয়ন্ত্রণ করে, প্রস্রাবকে নিয়ন্ত্রণ করে। মূত্রথলিতে একটা নির্দিষ্ট পরিমাণের মূত্র সঞ্চিত হইলে তখন আমরা প্রস্রাবের একটা আর্জেন্সি ফিল করি। এটা কিন্তু মলত্যাগের ক্ষেত্রেও মূত্রত্যাগের ক্ষেত্রেও। এবং এই আর্জেন্সিটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ একটা নির্দিষ্ট সিগন্যাল প্রেরণ করে, আমরা সেটাকে চেপে রাখি। কিছুক্ষণ পরে আবার একটা সিগন্যাল পাঠাবে যে তোমার প্রস্রাব করা প্রয়োজন, আমরা চেপে রাখি। তারপরেও একটা সিগন্যাল পাঠাবে যে তোমার খুব দ্রুত প্রস্রাব করতে যাওয়া প্রয়োজন, না হলে কিন্তু তোমার প্রস্রাব হয়ে যেতে পারে। তারপর সেগুলো থেমে যাবে। এগুলো অনেক ব্যাপার আছে, অনেক অনেক খুব মজার অনেক ব্যাপার আছে এই ফিজিওলজির, যেগুলো ফিজিওলজি খুব ভালোভাবে বুঝলে পড়লে এত ইন্টারেস্টিং এই বিষয়গুলো যে আপনারা হতবাক হয়ে যাবেন যে কত চমৎকার ভাবে এই বিষয়গুলো আছে। এবং একটা সময় আর ওই সিগন্যাল পাঠাবে না, তখন অসাড়েও প্রস্রাব হয়ে যেতে পারে, অথবা টোটালি প্রস্রাব না হতে পারে, ব্লাডারের প্রস্রাব থেকেই গেল, ব্লাডারের প্রস্রাব থেকেই গেল, থাকতে গেল, ফুলতেই থাকলো ব্লাডার, সে আর কোনো সিগন্যালই পাঠাবে না। এমনও হতে পারে, বহুত কিছু হইতে পারে। এটা ডিপেন্ড করবে আসলে নার্ভাস সিস্টেমের উপরে। ইউরিনারি ইনকন্টিনেন্সের এটা যেমন একটা বিষয়, তেমন আর একটা বিষয় এখানে মনে রাখতে হবে যে যদি এমন হয় যে খুব বেশি পরিমাণে প্রস্রাব উৎপাদন হচ্ছে, অর্থাৎ প্রোডাকশন বেশি হচ্ছে, এমন যদি হয় যে খুব প্রোডাকশন বেশি হচ্ছে এবং সেটা ওভারফ্লো করতে হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এটা যেটা আমরা ডায়াবেটিস ইনসিপিডাসে মেলিটাসে যা দেখতে পাই, ইনসিপিডাসে আমরা প্রচুর পরিমাণে দেখতে পাই। আপনারা যদি ডায়াবেটিস ইনসিপিডাস করে থাকেন তাহলে আপনাদের জন্য খুব সুবিধা হবে। আমার পক্ষে যদি সম্ভব হয় আমি ডায়াবেটিস ইনসিপিডাস হয়তো কখনো নিব, যেটা অ্যান্টিডায়াবেটিক হরমোনের একটা বিশেষ ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে। অ্যান্টিডায়াবেটিক হরমোনের কারণে কিভাবে হয় এটা প্যাথোফিজিওলজি আর চমৎকার, এটা অনেক সুন্দর। তো অনেক কারণে কিন্তু ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে, ডায়াবেটিস মেলিটাসে হতে পারে, ডায়াবেটিস ইনসিপিডাস সবচেয়ে বেশি দেখতে পাই আমরা এই দুইটাতে, আরো আছে অনেকগুলো কারণ আছে, সেগুলোতে আমরা আস্তে আস্তে আসবো। প্রকার ভেদগুলোতে আসি যে প্রধান কয়টা ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট যে ভাগটাতে ভাগ করা যায় সেটা স্ট্রেস ইনকন্টিনেন্স। স্ট্রেস বলতে আমরা কি বুঝি? আমরা প্রায় বলি না যে এত স্ট্রেস নিও না তো, মানে এত চাপ নিও না তো। স্ট্রেস হচ্ছে চাপ, প্রেশার। মূত্রথলির যে স্ফিংক্টারটা আছে, এই স্ফিংক্টার যদি দুর্বল হয়ে যায় তখন কিন্তু এই স্ট্রেস ইনকন্টিনেন্স দেখতে পাওয়া যায়। এবং তখন যেটা হয়, জোরে যদি হাঁচি দেয় রোগী, খুব জোরের সাথে হাঁচি দিল, হাঁচছে বেড়ায়, অথবা খুব জোরে কাশি দিল, অথবা খুবই হাসলো, অথবা ওভার লিফটিং করলো, তখন এই ধরনের কিন্তু ইনকন্টিনেন্স আমরা প্রায় দেখতে পাই। এটা ছাড়াও আরো কিছু কারণ আছে, যেমন প্রেগনেন্ট অবস্থায়, গর্ভাবস্থায় কিন্তু গর্ভাবস্থায় কি হয়, গর্ভাবস্থায় জরায়ুর সামনের দিকে আছে ইউরিনারি ব্লাডার। যত বেশি ইউট্রাস ফুলবে, যেহেতু সে গর্ভবতী, আস্তে আস্তে ভ্রূণ বড় হচ্ছে, তত বেশি তার ইউরিনারি ব্লাডারের উপর প্রেশার পড়বে। প্রেশার পড়লে কি হবে, তখন সামনের দিক যেমন প্রেশার পড়বে ইউরিনারি ব্লাডারের উপরে, তখন তার ইউরিনারি ইনকন্টিনেন্স হতে পারে। আবার পেছন দিকে রেকটামের দিকে যেহেতু প্রেশার পড়বে, সেহেতু তার কনস্টিপেশন হতে পারে। একটা প্রেগনেন্ট মেয়ে আপনার কাছে এসে বলতেই পারে যে আমার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, আমার পায়খানা কষা হয়ে গেছে, আমার হাঁচি দিলে প্রস্রাব হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদম নর্মাল, এটার জন্য কিন্তু কোনো ট্রিটমেন্ট প্রয়োজন নাই।
রুগীটা ডেলিভারি হয়ে গেলে পরে এগুলো সব স্বাভাবিক হয়ে যাবে। সুতরাং আমরা না জেনে না বুঝে অনেক ক্ষেত্রেই কিন্তু বেকার রুগীকে খামাখা ওষুধ দিই, তো রুগীকে মানে অনেক আজে বাজে পরামর্শ দিই, ভুল পরামর্শ দিই। আচ্ছা, যদি টোটাল প্রোস্টেটেক্টমি করা হয়, প্রোস্টেট গ্ল্যান্ড যদি একদম অপসারণ করে ফেলা হয়, প্রোস্টেট গ্ল্যান্ডের কিন্তু একটা বিশেষ ডিউটি আছে। শুধু যে সে শুক্র উৎপাদন ক্ষরণ করে নিঃসরণ করে তা না, কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড থেকে যেটা রস উৎপাদন হয় সেটা হচ্ছে যে এই ইউরেথ্রা, এই ইউরেথ্রাকে সে আগে নিউট্রালাইজ করে। একটা পুরুষ যখন সেক্সুয়ালি যৌন উত্তেজনা অনুভব করে, সহজ বাংলাতে বললে যেটা বুঝি আমরা, যে যৌন উত্তেজনা অনুভব করে, তখন এই গ্রন্থিটা থেকে এক ধরনের রস আসে। এই রাস্তাটাকে, ইউরেথ্রাটাকে পিচ্ছিল করে দেয় এবং নিউট্রালাইজ করে। কি নিউট্রালাইজ করে? অ্যাসিডিক ভাবকে নিউট্রালাইজ করে। এখানে খুব মজার একটা বিষয় আছে। দেখেন, একজন পুরুষ এই যে প্রস্রাব করে, এই একই রাস্তা, প্রস্রাব এই রাস্তা দিয়ে প্রস্রাব নিঃসরণ হয়। প্রস্রাব হচ্ছে অ্যাসিডিক প্রস্রাব, আর বীর্য হচ্ছে অ্যালকালাইন, সেমিনাল ভেসিকেল। এই সেমিনাল ভেসিকেল থেকে যখন বীর্যটা আসবে, তখন এই বীর্য যেহেতু অ্যাসিডের সাথে অ্যাসিডের টাচ করলে নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, এই জন্য এটা আল্লাহ প্রদত্ত একটা বিষয় যে একটা পুরুষ যখনই সেক্সুয়ালি স্টিমুলেট হবে, যৌন উত্তেজনা অনুভব করবে, উদ্দীপনা অনুভব করবে, তখন এই প্রোস্টেটিক ফ্লুইড, প্রোস্টেট গ্রন্থি থেকে একটা রস নিঃসরণে এই যে প্রস্রাব, সারাদিন প্রস্রাব করে করে এই রাস্তাটা ভিজে আছে, এটাকে সে নিউট্রালাইজ করবে। উদ্দেশ্য কি? যাতে বীর্য আসার সময় এই রাস্তাতে বীর্যটা ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু আমরা কি করি? অহরহ রোগীকে ওষুধ বুঝিয়ে থাকি, না বুঝি। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে স্ট্রেস ইনকন্টিনেন্স, এটা জোরে হাঁচি, কাশি, খুব বেশি হাসা, তারপরে খুব হঠাৎ করে ভারোত্তোলন করা, বিশেষ করে প্রস্রাবের চাপ থাকা অবস্থায়, আর মেনোপজ অথবা প্রেগনেন্ট অবস্থায়, অথবা নর্মাল ডেলিভারি, যখন নর্মাল ডেলিভারির পরেও কিন্তু হতে পারে, এবং এই প্রোস্টেটেক্টমি হওয়ার পরেও কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড যদি একদম সম্পূর্ণ কেটে বাদ দিয়ে দেওয়া হয়, যখন প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয় বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু এই স্ট্রেস ইনকন্টিনেন্স হতে পারে, হওয়ার সম্ভাবনা ব্যাপক। হবেই এমন কথা না, এবার হতে পারে, এটা মনে রাখতে হবে। সেকেন্ডলি এটা আমরা ফার্স্ট জানলাম স্ট্রেস ইনকন্টিনেন্স, 1 নাম্বার। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স। আর্জ মানে আর্জেন্সি। আর্জেন্সি মনে থাকলে আমাদের আর্জ শব্দটা সহজ। আর্জেন্সি মানে কি? আর্জেন্সি মানে যে দ্রুততা, তাড়া। আর্জেন্সি, আমার আর্জেন্ট কাজ আছে, মানে আমার খুব তাড়ার কাজ আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমি একটা তাড়ার মধ্যে আছি, আমি আর্জেন্সির মধ্যে আছি। এটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স। আর্জ ইনকন্টিনেন্সের ক্ষেত্রে হঠাৎ করে মূত্রবেগ দেখা দিবে, রোগী প্রস্রাবের জন্য একটা বিশেষ ধরনের তাড়না অনুভব করবে, সেই সাথে খুবই দ্রুত যাওয়ার চেষ্টা করবে। আর যদি দ্রুত যায়, দ্রুত যেতে যাওয়ার পথেই রুগী 2-1 ফোঁটা প্রস্রাব হয়ে যাবে। এটা আর্জ ইনকন্টিনেন্স, হঠাৎ করে বেগ আসবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা লক্ষণ, গুরুত্বপূর্ণ লক্ষণ, আর্জ ইনকন্টিনেন্স, যেটা আপনার স্ট্রেস ইনকন্টিনেন্সের ক্ষেত্রে কিন্তু না। আর্জ ইনকন্টিনেন্সের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে হঠাৎ করে বেগটা আসবে, এবং হঠাৎ করে বেগ আসার সাথে সাথে সে এত তীব্র তাড়না অনুভব করবে যে সে আর থামতেই পারবে না। তাড়াতাড়ি না গেলে আমাকে এক্ষুনি প্রস্রাব হয়ে যাবে। কোন ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো পাই? এটাতে ক্রিটিক্যাল একটা কন্ডিশন গুলোতে আসে। যেমন আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এই যে ব্লাডারে ইরিটেশন, এটা খুব কমন কন্ডিশন, যে ব্লাডারে ইরিটেশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা একটা ইউটিআই, মূত্রথলিতে জীবাণু সংক্রমণ জনিত প্রদাহ বা ইউটিআই আমরা সবাই জানি। সিভিয়ার ব্রেন ইনজুরি বা স্পাইনাল কর্ডে ইনজুরি,
এটা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু প্রত্যেকটা লক্ষণ আলাদা। আমি এর আগে প্রত্যেকবার বলি যখনই ক্লাস নিই যে প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা রুগী আলাদা, মানুষ আর রুগী একই, প্রত্যেকটা রুগী আলাদা, প্রত্যেকটা রোগ আলাদা, প্রত্যেকটা ওষুধ আলাদা, এটা যেন আমরা না বলি। এবং রোগের লক্ষণগুলো আলাদা, রুগীর লক্ষণগুলো আলাদা, রুগীর মানসিকতা আলাদা, সব আলাদা আলাদা। সুতরাং এগুলো কিন্তু সবই আলাদা আলাদা। এটা ছাড়াও পার্কিনসন ডিজিজ, আলজাইমার ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, স্ট্রোক, এগুলো কেসেও কিন্তু আমরা এই আর্জ ইনকন্টিনেন্স দেখতে পাই। এবং আর্জ ইনকন্টিনেন্সকে, এটা কিন্তু আর্জ ইনকন্টিনেন্স মানেই কিন্তু একটা রোগী ব্রেন ইনজুরি হয়েছে এরকম না, বা স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে এরকম না, বা পুডেন্ডাল ভেগাস প্যারাসিম্প্যাথিক নার্ভ ইনজুরি হয়েছে, ড্যামেজ হয়েছে, এই ধরনের না, বা রোগীর পার্কিনসন ডিজিজ, আলজাইমার ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস আছে, এই ধরনের না। আর্জ ইনকন্টিনেন্সের প্রকৃত কারণটা কি এটা কিন্তু অনেক সময় বেশিরভাগ বোঝা যায় না। এই জন্য কিন্তু মেডিকেল টার্মে বিশেষ একটা শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার। অর্থাৎ আর্জ ইনকন্টিনেন্সের অন্যতম কারণগুলোর মধ্যে একটা হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার, অর্থাৎ মূত্রথলির অতি কার্যকারিতা, ব্লাডারটা বেশি কাজ করতে, বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। এটা একটা নন স্পেসিফিক মেডিকেল টার্ম, এটা অবশ্যই একটা নন স্পেসিফিক মেডিকেল টার্ম, কারণ এটা কোনো সুনির্দিষ্ট ডিজিজকে বোঝায় না যে কেন তার ব্লাডারটা ওভার অ্যাক্টিভ হলো। কিন্তু আর্জ ইনকন্টিনেন্সে আমরা এটাই দেখতে পাই যে হঠাৎ রোগী একটা তীব্র তাড়না অনুভব করার সাথে সাথে রোগী ওয়াশরুমে যাওয়ার একটা তীব্র বেগ অনুভব করে, এবং যেতে যেতে রোগীর প্রস্রাব হয়ে যায়। এখন আপনি একটা দেখেন বিষয়টা, এটা কিন্তু কমন যে একটা রোগী হঠাৎ প্রস্রাবের বেগ আসলো, সে কোথাও ট্রাভেল করছে, এখান থেকে সে ঢাকা থেকে খুলনা যাচ্ছে, পথের মধ্যে সে অনেকক্ষণ তার প্রস্রাবের বেগ ধরে রেখেছে, তারপরে এক জায়গায় তার বাস থামলো, সে বাস থেকে নামলো প্রস্রাব করতে যাবে বলে, কিন্তু আশেপাশে কোনো টয়লেট নাই। তখন কি হতে পারে? তখন আর্জ ইনকন্টিনেন্স হতে পারে। এটা সাময়িক সময়ের জন্য, কিন্তু এটা আর্জ ইনকন্টিনেন্স, এটা সাময়িক সময়ের জন্য তার হয়েছে। তার এটা ওভার অ্যাক্টিভ ব্লাডার না, তার এটা নিউরোলজিক্যাল কোনো প্রবলেম না, তার এইটা স্ফিংটারের কোনো প্রবলেম না, তার পার্কিনসন ডিজিজ নাই, তার আলজাইমার ডিজিজ নাই, তার মাল্টিপল স্ক্লেরোসিস নাই, তার স্ট্রোকের কোনো হিস্ট্রি নাই, কিন্তু এই মুহূর্তে সে আর্জ ইনকন্টিনেন্সের শিকার হইল। এটা নার্ভাস সিস্টেমের কারণ। এবং আর্জ ইনকন্টিনেন্স কিন্তু ব্যাপক ব্যাপক, এবং আর্জ ইনকন্টিনেন্সে যারা ভুগে তারা করে কি, পানি পান করে কম। যেমন তো প্রস্রাব আসলে আমি থামতে পারি না, প্রস্রাব আসলে যেহেতু থামতে পারি না, সমস্যা বোধ করি, আমার হাসি পড়লে, কাশি হলে একটু করে পেশাব বেড়ে যায় মনে হয়, আমি পানি তাহলে কম খাবো। পানি কম খেয়ে কিন্তু এটার কোনো আশাব্যঞ্জক কোনো ফল পাওয়া যায় না। আর এটাতে অনেক সময় পানির শব্দ শুনলেও এদের প্রস্রাবের বেগ আসে, পানি নাড়লেও প্রস্রাবের বেগ আসে। আর এটা কিন্তু দিনে রাত্রে যে কোনো সময় হতে পারে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আমরা আর্জ ইনকন্টিনেন্স বলছি, দেখেন স্ট্রেস ইনকন্টিনেন্স, স্ট্রেস মানে চাপ, স্ট্রেস ইনকন্টিনেন্স কিন্তু বেশিরভাগ কর্মরত অবস্থায় হয়, কিন্তু এই আর্জ ইনকন্টিনেন্স কিন্তু দিন বা রাত যে কোনো সময় কিন্তু হতে পারে। আর পিভিআর হচ্ছে পোস্ট ভয়েড রেসিডুয়াল। আমরা যখন প্রস্রাব করি, প্রস্রাব করার পরেও আমাদের মূত্রথলির ক্যাপাসিটি কত ml আমরা প্রস্রাব ব্লাডার ধরে রাখতে পারি? 250 ml। 250 ml চাইতে খুব বেশি হলে 275 ml সর্বোচ্চ, মানে এটা আর হইতেই পারে না। 230 ml থেকে আমরা প্রস্রাবের বেগ অনুভব করা শুরু করে দিই। 250 ml হলে কটকটি ধরে যায়, যেটাকে সহজ বাংলাতে বলে যে কটকটি ধরে গেছে। তো এই প্রস্রাব করার পরেও কিন্তু 250 ml প্রস্রাব যে আপনার ব্লাডার থেকে বাড়ে যায় তা কিন্তু না। নর্মালি 20 ml থেকে 30 ml, কারো কারো ক্ষেত্রে 40 ml প্রস্রাব কিন্তু ব্লাডারে থেকে যায়। এই যে পোস্ট
ভয়েড, ভয়েড মানে মূত্রত্যাগ। তাহলে পোস্ট মানে মূত্রত্যাগের পরে, পোস্ট মানে পরে, তাহলে ভয়েড, পোস্ট ভয়েড মানে মূত্রত্যাগের পরে রেসিডুয়াল থেকে যাওয়া, এটা হচ্ছে পিভিআর। 20 থেকে 30 ml পর্যন্ত প্রস্রাব প্রত্যেকটা মানুষের থেকে যায়। এই আর্জ ইনকন্টিনেন্সের ক্ষেত্রে পিভিআর কিন্তু স্বাভাবিক থাকবে, আর দিন রাত যে কোনো সময় কিন্তু হতে পারে। এবার আমরা 3 নাম্বার যেটাতে আসবো সেটা হচ্ছে ওভারফ্লো ইনকন্টিনেন্স। ওভারফ্লো ইনকন্টিনেন্স বুঝতেই পাচ্ছেন যে উৎপাদন বেশি হচ্ছে। এর আগে আমি যেটা আলোচনা করেছি আপনাদেরকে, যে প্রচুর পরিমাণে প্রস্রাব উৎপাদন হচ্ছে, যেটা আমরা এই ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলিটাস এগুলোতে দেখতে পাই। প্রচুর পরিমাণে প্রস্রাব উৎপাদন হচ্ছে এবং রোগী প্রস্রাব ধরে রাখতে পারছে না। প্রস্রাবের থলিতে ইরিটেশন হচ্ছে, যেটা আমরা ইউরিনের এই ইয়েতে পাই, ভেসিকেল ক্যালকুলাই বা ইউরিনারি ব্লাডারে স্টোন, ব্লাডারে যদি স্টোন ফর্ম করে তাহলে ইরিটেশন হতে পারে। ইরিটেশনের পাশাপাশি কি হতে পারে, এটা ইরিটেশনের কারণে তখন এখান থেকে ওভারফ্লো করার চেষ্টা করতে পারে, সে উৎপাদন বেশি হচ্ছে, সে নিঃসরণ করার চেষ্টা করছে বেশি, হতে পারে। ভেসিক্যাল নিওপ্লাজম, এমন যদি ভেসিক্যাল নিওপ্লাজম হয়েছে, ভেসিকা যখন থাকবে সেখানে বুঝতে হবে যে ইউরিনারি ব্লাডার। ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসতে হবে, কানে হেডফোন লাগিয়ে চুপচাপ মুখ বন্ধ করে চোখ বন্ধ করে শুনে কোনো লাভ নাই যদি বুঝতে না পারা যায়। বেকার 1 ঘন্টা সময় নষ্ট করা, এর চাইতে অন্য অনেক কাজ আছে ভালো ভালো। ক্লাস করার সময় খাতা কলম যেন হাতে থাকে, দিয়ে ক্লাস করতে হবে। ভেসিক্যাল নিওপ্লাজম যদি হয়, ভেসিক্যাল নিওপ্লাজম থেকে কিন্তু ইউরিনারি ব্লাডার ক্যান্সার হতে পারে, বা বেশিরভাগ সম্ভাবনা থাকে, ম্যাক্সিমাম সম্ভাবনা থাকে ক্যান্সার হয়, কারণ এখান থেকে বর্জ্য নিষ্কাশন হয়। এখানে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, প্রচুর জীবাণু থাকে। এগুলোতে যদি ভেসিক্যাল নিওপ্লাজম হয় তাহলে ব্লাডারের ক্যান্সার হওয়ার প্রচুর পসিবিলিটিস থাকে। ভেসিক্যাল নিওপ্লাজম হইলে ওভার ইনকন্টিনেন্সি হবে। ওভার ইনকন্টিনেন্স, ওভারফ্লো ইনকন্টিনেন্স এগুলো হবেই, কিন্তু এবং সেই সাথে কি হবে, পিভিআর বেশি থাকবে, পোস্ট ভয়েড রেসিডুয়াল বেশি থাকবে। আচ্ছা, এবার আমরা আসি ফাংশনাল ইনকন্টিনেন্স। আপনারা আশা করি এই পেছনে যে 3টা আমরা আলোচনা করলাম সেই 3টা যদি কান খুলে শুনে থাকেন, যদি আপনারা মন দিয়ে মনোযোগ দিয়ে বুঝে থাকেন, তাহলে আপনাদের জন্য আর কিছু মানে জীবনে এটা ভুলার কথা নয়। একটা হলো স্ট্রেস। স্ট্রেস মানে চাপ, যেখানে চাপ আছে, খাচ্ছ, হাঁচি আছে, এই আর্জ, তাহলে আর্জ ইনকন্টিনেন্স। আর কি আছে 2 নাম্বার, স্ট্রেসের পরে আছে আর্জ। স্ট্রেসের পরে আর্জ, আর্জ মানে আর্জেন্সি। দেন ওভারফ্লো, মানে ওভারফ্লো, ওভার মানে বেশি, ফ্লো মানে কি ধারা, ধারা বেশি হয়েছে। ধারা যদি বেশি হয়, ড্রেন দিয়ে যদি পানি বেশি পড়ে তাহলে কি হবে, ড্রেন উপচে যাবে, ওর ক্যাপাসিটি যদি না থাকে তাহলে ওভারফ্লো। আর দিস ইজ ফাংশনাল। ফাংশনাল মানে কি, ফাংশন মানে কি কাজ, ফাংশনাল হচ্ছে ক্রিয়াগত, কার্যগত, সহজ হিসাব। যে ক্ষেত্রে রুগী চাই যে ও ধীরে ধীরে আস্তে আস্তে পেশাবখানা যাবে, ওয়াশরুমে যাবে, যে পেশাব করবে, কিন্তু তার ফাংশনাল ডিস্টার্বেন্স, অর্থাৎ তার শরীরের ফাংশনটাই কাজ করে না। শারীরিক তার প্রস্রাবের ধারণ ক্ষমতার কোনো সমস্যা নাই, ধারণ সংক্রান্ত অত বেশি অসুবিধা হয়নি, কিন্তু তার এমন বেশি সমস্যা আছে যে তার ফাংশনটা আসলে কাজ করছে না। যেমন এত বয়স হয়ে গেছে যে সে যে বিছানা থেকে উঠবে, আরেকজনের সাহায্য নিবে, আরেকজনের সাহায্য নিয়ে সে যে উঠবে, এটা তো সময় সাপেক্ষ, ও পাচ্ছে না। অথবা চোখে কম দেখছে, ওয়াশরুমে যাবে, তো সে তার চোখের ফাংশন কাজ করছে না, ব্রেনের ফাংশন কাজ করছে না, তখন সে যাইতে পারছে না। মুখোপেক্ষিতা, বয়স হইলে পারে যেটা হয় যে সে পরমুখাপেক্ষী। একজনকে ডাকছে যে আসো, আমি একটু আমার প্রস্রাব লেগেছে, আমি প্রস্রাব করতে যাবো, কিন্তু আসছি,
আসছি, আর একটু থামেন, আর একটু থামেন, তার ইনকন্টিনেন্স হয়ে গেল, ফাংশনাল ইনকন্টিনেন্স, হাঁটতে পারছে না, প্যারাপ্লেজিয়া, তার নিচ দিক টোটালি অবশ, অর্থাৎ তার নিচের দিকে মাজা কোমর থেকে নিচের দিকে তার কোনো অনুভূতি নাই। যদি অনুভূতি না থাকে এবং তার যদি ফাংশনই না কাজ না না করে, কি হবে? এটা দিস ইজ ফাংশনাল ইনকন্টিনেন্স, সহজই সব। আর গ্রস টোটাল ইনকন্টিনেন্স, গ্রস মানে ব্যাপক, অনেক ব্যাপক পরিসরে, যে ক্ষেত্রে রোগীর এমন হয় যে ইউরিনারি ব্লাডার অথবা ইউরেথ্রার গঠন, বিকৃত গঠন, অথবা যেটাকে ম্যালফরমেশন বলি আমরা, অথবা অ্যানোমেলিস বলি, অথবা ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা, ভিভিএফ, খুব কমন একটা কেস ভিভিএফ, যেটাতে হয় কি ভেসিকো, ভেসিকো মানে ইউরিনারি ব্লাডার, ভ্যাজাইনা মানে যোনিপথ, তাহলে ভেসিকো ভ্যাজাইনাল মানে যোনিপথ এবং ইউরিনারি ব্লাডারের মধ্যে সংযোগ, কমিউনিকেশন, অ্যাবনর্মাল কমিউনিকেশন। এটা কোন ক্ষেত্রে বেশি হতে পারে? ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা। ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা সবচেয়ে বেশি হবে তখন দেখা গেল যে সন্তান নর্মাল ডেলিভারি হওয়ার সময় এখানে অনেকক্ষণ প্রলং লেবার, অনেকক্ষণ ধরে বাচ্চার মাথা আটকে আছে এখানে, তখন কি হবে? এগুলোতে ব্লাড সার্কুলেশন হবে না, এইদিকে ব্লাড সার্কুলেশন হবে না, এদিকে যদি ফিস্চুলা হয় কি হবে? রেক্টো ভ্যাজাইনাল ফিস্চুলা। হ্যাঁ, রেক্টো ভ্যাজাইনাল ফিস্চুলা। তখন কি হবে? তখন এখান দিয়ে মাসিকের সময় মলদার দিয়ে রক্ত পড়বে, আবার পায়খানা যখন করবে তখন যোনিপথ দিয়ে এই মল নিঃসরণ হবে, তাই না? সিম্পল, সহজ। যদি রেক্টো ভ্যাজাইনাল ফিস্চুলা হয়। আর ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা হলে কি হবে? এখান দিয়ে এই ইউরেথ্রা দিয়ে পেশাব আসবে না, কারণ এখান দিয়ে যে নালী পথটা আছে এখান দিয়ে যোনিপথ দিয়ে পেশাবটা সবসময় বাড়াতে থাকবে, কনস্ট্যান্ট কন্টিনিউয়াস, ফটফট 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 করে পেশাব পড়তেই থাকবে। হ্যাঁ, এবং পেশাবের বেগও আসবে না, কোনো ধরনের প্রস্রাবের বেগ অনুভব করবে না। এইটা 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 ডিফারেন্ট ডিজিজ এবং এটা কিন্তু খুব কমন। ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা খুব কমন, সার্জারিতে ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা খুব গুরুত্ব সহকারে দেখা হয়। আমরা ভিভিএফ পড়েছি, পড়াইতে হয় এবং এটা খুব কমন একটা সার্জিক্যাল কেস, খুবই কমন একটা সার্জিক্যাল কেস। ভেসিকল ভ্যাজাইনাল ফিস্চুলার মতন কন্ডিশন গুলোতে কিন্তু আমরা গ্রস টোটাল ইনকন্টিনেন্স দেখতে পাই। আর ইউরিনারি ব্লাডার বা ইউরেথ্রার বিভিন্ন ধরনের অ্যানোমেলি আছেই। এবার আমরা মূল কারণগুলোতে আসি। কারণগুলোকে আমরা দুইটা প্রধান ভাগে ভাগ করেছি। দুইটা বললে ভুল হবে, আমি প্রথমে নারী পুরুষ ভাগ করেছি, তারপরে টোটালটা ভাগ করেছি, যেটা আপনাদের জন্য সুবিধা হবে মনে করে আমি ভাগ করেছি। কিন্তু মনে রাখতে হবে, না পড়লে আর না লেখলে কোনো লাভ নাই। এখন মেয়েদের ক্ষেত্রে কারণগুলো কি কি হতে পারে দেখেন, পুরুষদের ক্ষেত্রে কি কি কারণ হতে পারে মেয়েদের আমি আবার আলোচনা কিন্তু করেছি। মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সি, আমি যেটা বলেছিলাম এর আগে, এই যে ইউট্রাস বড় হয়েছে, স্বাভাবিকভাবে ব্লাডারের উপর চাপ পড়বে, এদিকে রেক্টামের উপর চাপ পড়বে, ব্লাডারের চাপ পড়লে ইনকন্টিনেন্স হতে পারে। এটা সাময়িক সময়ের জন্য। ডেলিভারি হয়ে গেলে, সেটা ভ্যাজাইনাল ডেলিভারি হোক অথবা সিজারিয়ান সেকশন হোক, যেভাবেই হোক, অথবা ইপিসেটমি হোক, যেভাবেই হোক, ডেলিভারি হয়ে গেল আর প্লাসেন্টা বেরিয়ে গেল, ইউট্রাস স্বাভাবিক হয়ে গেল, ব্লাডার তার নর্মাল পজিশনে চলে গেল, বাস। এটা একটা সাময়িক সময়ের জন্য। তার প্রেগনেন্সি হচ্ছে একটা নারীদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। মেনোপজ, মেনোপজের ক্ষেত্রে কিছু হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয়, যেটার কারণে এটা হতে পারে। এটা একটা বিশাল বড় চ্যাপ্টার, সুতরাং এই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনায় যাব না আজকে, এটা অনেক বড় একটা চ্যাপ্টার। মেনোপজ হলে কিন্তু ইউরিনারি ইনকন্টিনেন্স খুব কমন, পোস্ট মেনোপজ। অ্যাট্রোফিক ভ্যাজাইনাইটিস, অ্যাট্রোফিক ভ্যাজাইনাইটিস হচ্ছে যে ভ্যাজাইনাল ক্যানাল আছে, এই ভ্যাজাইনাল ক্যানালের ওয়াল একদম ড্রাই হয়ে যায়, ড্রাই হওয়ার পাশাপাশি থিন হয়ে যায়। শুধু ড্রাই হলে সমস্যা ছিল না, ড্রাইয়ের সাথে সাথে থিন হয়ে যায়, লেয়ারটা একদম থিন হয়ে যায়।
এখন মনে হতে পারে যে যোনিপথের সাথে আবার ইউরিনারি ব্লাডারের কি সম্পর্ক? অনেক সম্পর্ক। ইরিটেশনটা এখান থেকে ছড়িয়ে পড়ে ইউরিনারি ব্লাডারের দিকে এবং তখন সমস্যা দেখা দেয়। যখনই ড্রাই হয়ে যাবে, একদম ফাটা ফাটা হয়ে যাবে এই ভ্যাজাইনাল ক্যানালের ওয়াল, এবং সেই সাথে পাতলা হতে থাকবে এখানকার টিস্যুগুলো, এখানকার এপিথেলিয়াল মেমব্রেনের লেয়ার গুলো যখন আস্তে আস্তে নষ্ট হতে থাকবে, এটা পরবর্তী সময়ে কিন্তু আরো অনেক কিছু করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে কি, ওটা আমরা আসছি, একটু হাসলেই বলতে পারে, ইউরেথ্রাইটিস, মূত্রদ্বারের প্রদাহ। প্রস্রাবের যে রাস্তা আছে, এই রাস্তায় যদি ইনফেকশন হয়, ইনফেকশন হলে কি হবে? ইউরেথ্রা সবসময় শুশু 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 করবে, মনে হয় একটু যদি পেশাব হইতো, একটু যদি পেশাব হইতো। দিস ইজ ইউরেথ্রাইটিস। ইউরেথ্রাইটিসের এটিওলজি অনেক অনেক কারণে ইউরেথ্রাইটিস হয়। আর সিস্টাইটিস, ইউরিনারি ব্লাডারে ইনফ্লামেশন, প্রদাহ। ইউরিনারি ব্লাডারের মধ্যে যদি প্রদাহ হয়, আমি এর আগে আলোচনা করেছি আপনাদেরকে, এটা নিয়ে আলোচনা করলাম যে ওভার অ্যাক্টিভ ব্লাডার কিভাবে হয়। সরি। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটেরাইন প্রোল্যাপস, জরায়ু বের হয়ে যাওয়া। জরায়ু যদি নির্গমন হয়ে যায়, সেক্ষেত্রে একই সাথে কি হয়? এই ব্লাডারের উপর এটা চাপ পড়বে। ইউটেরাইন প্রোল্যাপসের আবার ডিগ্রি আছে, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি, 4টা ডিগ্রি আছে। 4 নাম্বার ডিগ্রিতে ইউটেরাস সবসময় বাইরে বাইরে থেকে যায়। আমি কিন্তু ইউটেরাইন প্রোল্যাপস নিয়ে আলোচনা করেছি এর আগে, বিস্তারিত আলোচনা করেছি ইউটেরাইন প্রোল্যাপস নিয়ে। প্রত্যেকটা ডিগ্রির প্রত্যেকটা আলাদা আলাদা লক্ষণ নিয়ে আলোচনা করেছি। 1st ডিগ্রিতে কি লক্ষণ আছে, 2nd ডিগ্রিতে কি লক্ষণ আছে আলোচনা করেছি। 3rd ডিগ্রি থেকে যেটা হবে সেটা হচ্ছে যে মল ধারণ করার ক্ষমতা কমে যাবে, অথবা রোগীর সিভিয়ার কনস্টিপেশন দেখা দিবে। আর সেই সাথে কি হবে? এই যে ব্লাডারের ইরিটেশন হবে এবং এই ইনকন্টিনেন্স দেখা দিতে পারে। সুতরাং ইউটেরাইন ইনকন্টিনেন্স, এই জরায়ু নির্গমন কিন্তু একটা গুরুত্বপূর্ণ পজিশন কারণ মেয়েদের ক্ষেত্রে। আর সিস্টোসিল, এই যে আমি যোনিপথের শুষ্কতা, অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস দেখাইলাম না এর আগে, এই যে এই এপিথেলিয়াল মেমব্রেনটা, এপিথেলিয়াল লেয়ার একদম শুষ্ক হয়ে গেছে, থিন হয়ে গেছে, দেখেন এটার সাথে কি রিলেশন সিস্টোসিলের। যদি এমন হয় যে এই মেমব্রেনটা ক্ষতিগ্রস্ত হলো, একটু একটু করে ক্ষতিগ্রস্ত হয়েছে, একটু একটু করে অ্যাটোপিক ভ্যাজাইনাইটিস এসে, অ্যাটোপিক ভ্যাজাইনাইটিস হওয়ার পর এই জায়গার ওয়ালটা থিন এবং আস্তে আস্তে এখানে চিড় হচ্ছে, ক্র্যাক তৈরি হচ্ছে একটা, এই ক্র্যাকটা আস্তে আস্তে বাড়ছে। দেন এই ইউরিনারি ব্লাডারটা এই দিকে ঠেলে চলে আসছে। ছবিটা কিন্তু এই দিক থেকে এই দিকে দেখতে হবে, হ্যাঁ, এই দিক থেকে এই দিকে দেখতে হবে, এই দিক থেকে এদিক না, বাম দিক থেকে, সরি, ডান দিক থেকে বাম দিক দেখতে হবে। আচ্ছা, এই যে অ্যাট্রোপিক ভ্যাজাইনাইটিস, এটার পরে জায়গায় এই যে থিন হয়ে গেছে জায়গাটা, এই থিন অংশ দিয়ে আপনার এখান দিয়ে এই ইউরিনারি ব্লাডার এখানে পাসিং করতে পারে, এবং পাসিং করার পরে এই পাসিং করে তখন ভ্যাজাইনাল দিকে চলে আসতে পারে, ইউরিনারি ব্লাডার চলে আসবে। দিস ইজ সিস্টোসিল। আচ্ছা, এটা ছাড়াও আরো হতে পারে, সেটা হচ্ছে ভেসিকোসিল। ভেসিকোসিল হচ্ছে এই যে ইউটেরাইন ব্লাডার, ইউরিনারি ব্লাডার প্রোল্যাপস, ইউরিনারি ব্লাডার প্রোল্যাপস হয়ে যেতে পারে। আচ্ছা, আর যৌন মিলন, কারো কারো ক্ষেত্রে যৌন মিলন, বিশেষ করে প্রস্রাবের চাপ অবস্থায় যৌন মিলন, এটা ইউরিনারি ইনকন্টিনেন্সের আরো একটা কারণ কারো কারো ক্ষেত্রে। আমি টোটাল বিষয়টা এখানে বাদ খুব কম পড়েছে, খুবই কম পড়েছে, বাদ পড়তে পারে। আর টোটাল হিস্টেক্টমি, এমন যদি হয় যে জরায়ুটাকে কেটে ফেলা হয়েছে সম্পূর্ণ, তখন যেহেতু জরায়ুর একদম সম্মুখ ভাগে ইউরিনারি ব্লাডার থাকে, সেহেতু স্ফিংক্টারটা একটু দুর্বল হয়ে যায়। তখন এই টোটাল হিস্টেক্টমি, এটা ভ্যাজাইনাল হিস্টেক্টমি করা হোক আর অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করা হোক, যদি পার্সিয়াল হলে পরে হবে না, পার্সিয়াল হিস্টেক্টমির ক্ষেত্রে এটা হয় না, কিন্তু টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি বা টোটাল ভ্যাজাইনাল হিস্টেক্টমি, টোটাল হিস্টেক্টমি হলে পরেই এই ক্ষেত্রে ইউরিনারি ইনকন্টিনেন্স খুব কমন। এটা হলো মেয়েদের ক্ষেত্রে। এবার মেলদের ক্ষেত্রে কি কি?
প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া বা বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া, বিপিএইচ, প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ যেটাকে আমরা বলি। তো প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জে আমরা জানি প্রস্রাব বন্ধ হয়ে যায়, প্রস্রাব আটকে যায়, কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জে কিন্তু ইউরিনারি ইনকন্টিনেন্স খুব কমন। প্রস্রাব ধরে রাখার ক্ষমতার অভাব, বিশেষ করে আর্জ ইনকন্টিনেন্স খুব কমন। খুব ফ্রিকুয়েন্টলি পেশাব হবে, নক্টোরিয়া হবে, বারবার রাত্রেবেলা 3বার 4বার করে প্রস্রাব করতে উঠবে। আমি প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জে পড়িয়েছি, আমার মনে আছে। আচ্ছা, প্রোস্টেটাইটিস, প্রোস্টেট গ্ল্যান্ডে যদি ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে এই ব্লাড ইরিটেশনটা ব্লাডার পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং ইউরেথ্রার দিকে আপনার ধাবিত হবে, ওটা রেডিয়েট করবে, প্রস্রাবের রাস্তা খিটখিট করবে, সমস্যা হবে, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হবে, বারবার প্রস্রাবের বেগ আসবে। পুরুষদের ক্ষেত্রে যদি প্রোস্টেটেক্টমি করা হয়, প্রোস্টেট গ্ল্যান্ড যদি সম্পূর্ণ কেটে বাদ দিয়ে দেওয়া যায়, যেটা আমি এর আগে বলেছি। আর ইউরেথ্রাইটিস এর আগে দেখিয়েছি, আবার দেখাচ্ছি না। আর সিস্টাইটিস এটাও দেখাচ্ছি, দেখাচ্ছি না। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটাও বলার দরকার নেই, আর সবই আলোচনা করা হয়েছে। আচ্ছা, সিস্টেমিক কারণ, সিস্টেমিক কারণ হচ্ছে ওটাই যেটা টোটাল আপনার শরীরের সিস্টেমটার উপরে প্রভাব ফেলে, সেটা হচ্ছে সিস্টেমিক কারণ। এর মধ্যে একটা আছে আলঝাইমার ডিজিজ। আলঝাইমার ডিজিজ আক্রান্ত রোগীদের কিন্তু ইউরিনারি ইনকন্টিনেন্স খুব কমন। পার্কিনসন ডিজিজ, আপনারা দেখেন না যে হাত কাঁপে, কোনো কিছু ধরে রাখতে পারে না, সবসময় কাঁপে, সব অল সময় অল টাইম কাঁপছে, হাত কাঁপছে, হাত বিশেষ করে হাতই সবচেয়ে বেশি কাঁপে, রোগীর শরীরও কাঁপে এবং রোগীর গ্লাস ক্লাস কোনো কিছু ধরে রাখতে পারেন। এটা আমরা পার্কিনসন ডিজিজে পাই, আলঝাইমার ডিজিজে পাই, দুটো একটু ডিফারেন্ট, আলাদা আলাদা। আচ্ছা, ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিডাস, এগুলো কিন্তু সিস্টেমিক ডিজিজ, এগুলো সব সিস্টেমিক ডিজিজ, অর্থাৎ রোগ ডিফারেন্ট, কিন্তু এরা শরীরের সমস্ত সিস্টেমের উপরে বিশেষভাবে প্রভাব বিস্তার করে, বিশেষভাবে প্রভাব বিস্তার করে। এবং কেন প্রভাব বিস্তার করে সেটা বুঝতে গেলে আপনাদের বুঝতে হবে যে সিস্টেমিক ডিজিজের মধ্যে বার্ধক্য একটা গুরুত্বপূর্ণ কারণ। যদি একটা মানুষের বয়স হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই তার পেশি শিথিল হয়ে যায়, পেশি শিথিল হয়, চামড়া শিথিল হয়ে যায়, মাংস পেশি শুকাইতে শুরু করে, দাঁত উঠে যায়, দাঁত উঠে যাওয়ার কারণে দাঁত তার মুখের গঠনকে ধরে রাখে, এই গঠন আর ধরে রাখতে পারে না, তখন গাল বসে যায়, গর্তে বসে যায়, গাল ট্যাপসা হয়ে যায়, কথা, দাঁত আমাদের কথা নিয়ন্ত্রণ করে, ওই জন্য যখন দাঁত থাকে না ফক 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 ফক, দাঁতের জন্য আমার কথা তখন বাইরে বাইরে যায়। বার্ধক্য, হ্যাঁ, এজ, এজ একটা ইম্পর্টেন্ট কারণ, যেটা সিস্টেমিক কারণ, টোটাল সিস্টেমটার উপরেই প্রভাব বিস্তার করে এবং তখন ইউরিনারি ইনকন্টিনেন্স খুব কমন। আর হাইপার থাইরয়েডিজম, যাদের হাইপার থাইরয়েডিজম আছে তারা প্রচুর বারবার প্রস্রাবের বেগ আসবে। অবেসিটি, অবেসিটি একটা গুরুত্বপূর্ণ কারণ, কারণ মেদ বাড়লে পারে তখন এটা ব্লাডের উপর চাপ ফেলে। আপনারা যদি অ্যানাটমি ফিজিওলজি বুঝে ফেলতে পারেন, প্রথমে আমি যেভাবে আলোচনা করেছি, তাহলে কিন্তু আপনাদের জন্য আর কোনো সমস্যা হবে না। তাহলে আমরা আলোচনা করলাম এর আগে প্রথমে মেয়েদের কারণ, যে মেয়েরা কোন কোন ক্ষেত্রে ইউরিনারি ইনকন্টিনেন্সের শিকার হয়, তারপরে পুরুষরা কি কারণে ইনকন্টিনেন্সের শিকার হয়, সিস্টেমিক কোন কোন রোগগুলো ইউরিনারি ইনকন্টিনেন্সের কারণ হতে পারে, আর আমরা এবার আসবো যে মানসিক কারণ, সাইকোলজিক্যাল কি কারণ আসতে পারে। মেন্টাল কনফিউশন, ডেলিরিয়াম ট্রেমেন্স থেকে শুরু করে মেন্টাল ডিপ্রেশন, এটা একটা অন্যতম। যারা মেন্টাল ডিপ্রেশনে ভোগে তারা কিন্তু এটা একটা বিষয়, ইনস্যানিটি, উন্মাদ অবস্থা, এটাও একটা কারণ। উন্মাদ রোগী বুঝেই না যে কোনটা কখন কি প্রসাব। আয়াট্রোজেনিক, আয়াট্রোজেনিক হচ্ছে ওষুধ সেবন জনিত কারণ যদি থাকে। কিছু ওষুধ আছে যেগুলো খাইলে পারে ইনকন্টিনেন্স হতে পারে, হওয়ার সম্ভাবনা ব্যাপক, এবং ফ্রিকুয়েন্টলি ইউরিনেশন হতে পারে, বারবার প্রস্রাবের বেগ আসতে পারে। তার মধ্যে একটা আছে অ্যান্টিডায়োটিক, ডায়োটিক, যেটা পেশাব কয়েকদিন থাকবে, শরীরে ইডিমা হয়েছে, শোথ হয়েছে, অথবা পেটে পানি জমেছে, অ্যাসাইটিস হয়েছে, তখন কি করবে ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তার তখন ডায়োটিক দিবে, যে আপনার প্রস্রাব বেশি বেশি করে প্রস্রাব বাড়িয়ে গেলে আপনার শরীর থেকে শোথ কমে যাবে, তার পেশাব বারবার হবে, ঘন ঘন হবে, এবং সেই সাথে ইনকন্টিনেন্স হবে। অ্যান্টিডিপ্রেসেন্ট, কিছু মানসিক চাপ কমানোর ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধ আছে যেগুলো খাইলে পারে
ইনকন্টিনেন্স হতে পারে। অ্যান্টিহিস্টামিন কিছু ওষুধ আছে, সিডেটিভ ঘুমের কিছু ওষুধ আছে যেগুলো খাইলে পরে রোগী ঘুমাবে, কিন্তু তারপরে সারা রাত ঘুমাবে, কিন্তু সারাদিন সে প্রস্রাবের একটা কারণ অনুভব করবে, আর্জ ইনকন্টিনেন্সে ভুগবে রোগী। আর অ্যান্টি হাইপারটেনসিভ যে সমস্ত ড্রাগ আছে এগুলোতে প্রস্রাব বেশি বাড়বেই। কারণটা হলো প্রস্রাব হলেই শরীর থেকে যখনই প্রস্রাব নির্গমন বেশি হবে তখনই রক্তচাপ স্বাভাবিকভাবে কমতে শুরু করবে। এই জন্য অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলো আছে যেগুলো খাইলে ইউরিনারি ইনকন্টিনেন্স হওয়ার সম্ভাবনা প্রচুর। এটা হচ্ছে আয়াট্রোজেনিক ওষুধ জনিত কারণ। এখন আমরা আসি আর আনুষঙ্গিক কি কি কারণ থাকতে পারে। স্পাইনাল কর্ড ইনজুরি, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে রোগী হয়তো খেজুরের রস পাড়তে উঠেছে খেজুরের গাছে, ওখান থেকে সে পা পিছলে পড়ে গেছে, মাজাতে আঘাত পেয়েছে, স্পাইনাল কর্ড ইনজুরি, তারপর থেকে তার প্যারাপ্লেজিয়া, নিচের দিক প্যারালাইজড, সম্পূর্ণ নিচের দিক অবশ, তার কোনো অনুভূতি নাই, কেটে ফেললেও তার কোনো অনুভূতি নাই, তার এই ইনকন্টিনেন্স হবে। পেলভিক রেডিয়েশন, যদি এমন হয় যে পেলভিক রেডিয়েশনের পরে, অর্থাৎ রোগীর এই পেলভিস এরিয়াতে রোগীর রেডিওথেরাপি দেওয়া হচ্ছে কোনো কারণে, ক্যান্সারের জন্য যে রেডিওথেরাপি দেওয়া হয়, এবং এই রেডিওথেরাপির কারণে নার্ভ এবং মাসল ড্যামেজ হয়ে যাচ্ছে। নার্ভ এবং মাসল, এই যে আমি মাসলের নামগুলা করেছিলাম এবং নার্ভের যে নামগুলা করেছিলাম, মাসলদের মধ্যে একটা ছিল মাসল, ইন্টারনাল, এক্সটার্নাল, স্পিংটার, আর ভেগাস নার্ভ ছিল, পুডেন্টাল নার্ভ ছিল, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথিক নার্ভ ছিল। এই নার্ভগুলো যদি ড্যামেজ হয়ে যায় পোস্ট রেডিয়েশন বা পোস্ট রেডিওথেরাপি, সেক্ষেত্রে কিন্তু ইনকন্টিনেন্স হবে। এমন যদি হয় যে এই স্পিংটার, এই পেশি অত্যাধিক দুর্বল, এর ধারণ ক্ষমতা নাই, ধারণ ক্ষমতা না থাকলে কি হবে, তখন এটা আর ধরে রাখতে পারবে না। অ্যালকোহলিজম, যারা অ্যালকোহল খায় তাদের কিন্তু এই ইনকন্টিনেন্স হওয়ার সম্ভাবনা ব্যাপক। হঠাৎ করে প্রস্রাবের বেগ আসবে, প্রস্রাব ধরে রাখতে পারবে না, যাতে যাতে 2-4 ফোঁটা প্রস্রাব চলে আসতে পারে বা মনে হবে যে হয়ে গেল প্রস্রাব। আর ফিকাল ইনফেকশন, ফিকাল মানে তো আপনারা সবাই জানেন যে মল, মল এমন ভাবে এখানে আবদ্ধ হয়েছে, এটি কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। না, ফিকাল ইনফেকশন মেয়েদের ক্ষেত্রে বেশি হয় না। মেয়েদের ফিকাল ইনফেকশন হলে এই ইউরিনারি ইনকন্টিনেন্স মেয়েদের বেশি হয়। ছেলেদের যদি ফিকাল ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু এত হয় না, কারণ মেয়েদের ছেলেদের মাঝে থাকে প্রোস্টেট গ্ল্যান্ড, মলদার এবং এই ইউরিনারি ব্লাডারের মাঝামাঝি প্রোস্টেট গ্ল্যান্ড, সুপারি আকৃতির ছোট্ট একটা গ্ল্যান্ড থাকে, যেটা এত বেশি কিছু কভার করে না। কিন্তু এখানে মেয়েদের ক্ষেত্রে যদি এমন হয় যে ফিকাল ইনফেকশন হলো, মল ঠাসাঠাসি অবরুদ্ধ হয়ে গেল, তখন এই ইউরিনারি, এই প্রথমে ইউট্রাসের উপর চাপ ফেলবে, ইউট্রাস চাপ ফেলবে ইউরিনারি ব্লাডারের উপরে, এবং স্বাভাবিকভাবে ইউরিনারি ব্লাডারে তখন ইরিটেশন হবে। ইরিটেশন হলে পরে তখন বারবার প্রস্রাবের বেগ আসবে, বারবার প্রস্রাবের বেগ আসলে পরে আর ইনকন্টিনেন্সি হতে পারে, অথবা স্ট্রেস ইনকন্টিনেন্সি হতে পারে, ওভারফ্লো ইনকন্টিনেন্সি হতে পারে। এইটা বিষয়। সুতরাং এটা মনে রাখতে হবে যে ছেলেদের ক্ষেত্রে কম হয়, মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। তবে ছেলেদেরও হতে পারে, মেয়েদেরও হতে পারে, মেয়েদের বেশি হয়, এটা মনে রাখবো আমরা। আর ওভার অ্যাক্টিভ ব্লাডার, যদি ব্লাডারের ওভার অ্যাক্টিভিটিস থাকে, যে মূত্র উৎপাদন বেশি হচ্ছে এবং ইরিটেশন বেশি হচ্ছে, বারবার প্রস্রাবটাকে বের করে দিতে হচ্ছে, আর অনেক দিন, দীর্ঘদিন একটানা শয্যাশায়ী অবস্থায় থাকা। কারা বেশি আক্রান্ত হয়? স্বাভাবিকভাবে যারা বয়স্ক তারা আক্রান্ত হয়, কিন্তু বয়সের সাথে কিন্তু এটা মনে রাখতে হবে যে বয়সটা অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। বয়স্করা বেশি আক্রান্ত হয় কারণ তাদের স্ফিংটারের দুর্বল হয়ে যায়, শিথিল হয়ে যায়, এই জন্য তাদের এই কন্ডিশনটা বেশি আসে, এবং তাদের নার্ভের কিছু প্রবলেম দেখা দেয় সেই কারণে। কিন্তু বয়স্করাই আক্রান্ত হবে এমন কোনো কথা নাই।
যে কেউ আক্রান্ত হতে পারে। আর মেয়েরা অধিক আক্রান্ত হয়। আমি এর আগে বলেছি আপনাদেরকে যে ইউরেথ্রা মেয়েদের ছোট, এই জন্য স্প্রিংটা দুর্বল। যারা মোটা, মেদ, তলপেটে মেদ বেশি, ইউরিনারি ব্লাডের চাপ ফেলে বেশি, স্বাভাবিক তারা আক্রান্ত হয়। আর যাদের বংশে ইউরিনারি ইনকন্টিনেন্স আছে বা ছিল, তাদের কিন্তু হওয়ার একটা ব্যাপক সম্ভাবনা আছে। অর্থাৎ মায়ের ছিল বা দাদির ছিল, সন্তানদের, তার মেয়ে সন্তানদের একটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা কি পাবো নির্ভর করবে কোনটা টাইপ, সেটার উপর নির্ভর করবে। সংক্ষেপে বলতে গেলে হঠাৎ করে রোগী প্রস্রাবের তীব্র বেগ অনুভব করবে এবং প্রস্রাবের চাপ এত প্রচন্ড ভাবে অনুভব করবে যাতে সে সেটাকে সংযত করতে পারবে না, এবং দেখা যাবে যে ওই যাইতেই কয়েকটা ফোঁটা প্রস্রাব হয়ে গেছে অল্প পরিমাণে। আর সেই সাথে কি হবে, মূত্রথলি খালি থাকলেও পরেও হাঁচি কাশি ভারতরণ অসারে প্রস্রাব হয়ে যাবে। আর থলিতে যদি বেশি থাকে তাহলে তো কথাই নেই। আর অ্যানিউরোসিসে অর্থাৎ বিছানায় প্রস্রাব করার, এরা কিন্তু ইনকন্টিনেন্সের সাথে সাথে নকটার্নাল অ্যানিউরোসিসে কিন্তু এই রোগগুলো ভোগে, সাফার করে। আর তলপেটে এক ধরনের অস্বস্তিকর অনুভূতি হবে, তবে এটা সবসময় না, কিন্তু সামান্যতম প্রস্রাবের বেগ আসলে পরেই তলপেটে এক ধরনের অস্বস্তিকর বেগ আসবে। এখানে মনে রাখতে হবে যে ওভারফ্লো ইনকন্টিনেন্স আর আর্জ ইনকন্টিনেন্স, এই দুইটা যদি হয় তো 24 ঘন্টার মধ্যে রোগী 8 বারের বেশি পেশাব করবে আর রাত্রে 2 বারের বেশি উঠতে বাধ্য হবে। সাইনগুলো কি কি পাবো আমরা? কাপড় ভেজা পাইতে পারি, পোশাক নাও পাইতে পারি, আর বিছানায় প্রস্রাবের চিহ্ন পাওয়া যেতে পারে, ঘরে ঝাঁঝালো গন্ধ পাওয়া যেতে পারে। যেহেতু প্রস্রাব হয়ে যায় পোশাকে, সুতরাং তা এই রোগীর ভ্যাজাইনাইটিস বা ভ্যাজাইনার আশেপাশে চুলকানিযুক্ত উদ্ভিদ থাকার প্রবল সম্ভাবনা থাকে। এটা ম্যানেজমেন্ট আমরা কি করব, রোগীকে অ্যাসেস করবো, আশ্বস্ত করবো, রোগীর মূল কারণটা চিহ্নিত করার চেষ্টা করব যে কেন হচ্ছে, সেটা জানার পরে সেটা ব্যবস্থা করব। যদি ওজন বেশি থাকে সেটা কমানোর পরামর্শ দিতে হবে। কফি পান ত্যাগ করতে হবে, কারণ কফি আপনার ব্লাডারকে স্টিমুলেট করে এবং আপনার কিছু নিউরোলজিক্যাল ট্রাবল ক্রিয়েট করে যাতে আপনি বারবার প্রস্রাব করতে যান, সেই ধরনের। আর ধূমপাই যদি হয় রুগী, তাহলে ধূমপান ত্যাগ করার পরামর্শ দিতে হবে। কেন ধূমপান ত্যাগ করার পরামর্শ দিব? ধূমপানের সাথে ইনকন্টিনেন্সের সম্পর্ক কি? ধূমপান ত্যাগ করতে বলবো এই জন্য, কারণ ধূমপান করলে পরেই কাশি হবে, আর কাশি হলে পরেই তখন প্রস্রাব বাড়িয়ে যাবে, এই জন্য আমরা ধূমপান ত্যাগ করতে বলবো। আচ্ছা, ভারোত্তোলন পরিহার করতে হবে, কোষ্ঠকাঠিন্য যদি থাকে সেটা দূর করার ব্যবস্থা করতে হবে। আর যদি 4টা রোগী ধরনের হয়, 4টার পর কম পানি পান করার পরামর্শ দিতে হবে। কিগেল এক্সারসাইজ, এই এক্সারসাইজটা যেন না বলি, অবশ্যই চিকিৎসা করার পাশাপাশি রোগীকে এই পরামর্শটা আমরা দিব যে এই পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কিগেল এক্সারসাইজ যেটাই বলি না কেন, এই এক্সারসাইজটা খুব ভালো এবং এই এক্সারসাইজটা খুব গুরুত্বপূর্ণ রোগীর জন্য। আর সেই সাথে রোগীর যদি এমন হয় যে ইনকন্টিনেন্স ব্যাপক এবং দূরের জায়গায় যাতে হচ্ছে, সেক্ষেত্রে ডায়াপার অথবা প্যাড ব্যবহার করার পরামর্শ দেওয়া যেতে পারে। আর কিছু পেশারি আছে, তার মধ্যে আপনি রিং পেশারি এবং গ্যালহর্ন পেশারি এবং এই রিং পেশারি, এটা ইউরেথ্রাকে একটা চাপের মধ্যে রাখে, ইউরেথ্রাকে চাপের মধ্যে, প্রেশারের মধ্যে রাখে, আটসাট অবস্থা রাখে, এবং যেহেতু এটাকে ইউরেথ্রা সহ স্প্রিংটারটাকেও সুন্দরভাবে রাখে। গ্যালহর্নের পেশারি বা রিং পেশারি, এটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। আর যদি পুরুষ হয়, তো সেক্ষেত্রে পুরুষ যদি বয়স্ক হয় এবং এমন যদি হয় যে রুগী যেতেই রোগীর প্রস্রাব হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কন্ডোম ক্যাথেটার এখন বর্তমানে পাওয়া যাচ্ছে। কন্ডোম ক্যাথেটার, এটা প্রস্রাবের রাস্তা দিয়ে ঢুকাতে হয় না, জাস্ট কন্ডোমের মতন এটা পরে দিতে হয়, সেই সাথে ইউরিন ব্যাগ থাকে, এই ইউরিন ব্যাগে প্রস্রাবটা এসে পড়ে। এখানে যে ক্যাথেটারাইজেশন করার মতো যে প্রস্রাবের রাস্তা দিয়ে, ছিদ্র দিয়ে, ইউরেথ্রা দিয়ে পাইপ ঢুকাইতে হবে, সেই ধরনের কোনো কিছু হয় না। আর কমপ্লিকেশন কি হতে পারে? সবচেয়ে বেশি যে কমপ্লিকেশনটা হয় সেটা হচ্ছে যে এই উপাসনাতে বিঘ্ন ঘটা, অর্থাৎ রোগী প্রার্থনা করতে গেলে, সে হিন্দু হোক বা মুসলমান হোক বা খ্রিস্টান হোক, তাদের ক্ষেত্রে উপাসনায় ব্যাঘাত ঘটা খুব
বড় ধরনের একটা জটিলতা। রোগী নিজে খুব হীনমন্যতায় ভোগে আর খুব লজ্জিত বোধ করা, এটা একটা কাজে মনোসংযোগ করতে না পারা। মানে সবসময় যদি অ্যাটেনশনটা মূত্রথলির দিকেই থাকে, তাহলে স্বাভাবিকভাবেই কাজে মনোযোগ করতে পারবে না রোগী, এটাই স্বাভাবিক। সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হতে পারে রোগী যদি সমাজ সেভাবে না মানে। আর ছত্রাক জনিত ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা ব্যাপক। আমরা কয়েকটা ইম্পর্টেন্ট প্যাথোলজিক্যাল টেস্ট দেখে নিব, যেগুলো আমরা দিব। ইউরিন আরইএমই, এটা কমন, এটা দেওয়াই লাগবে। ইউএসজি লোয়ার অ্যাবডোমেন উইথ পিভিআর, প্রস্রাবের থলিতে কত পরিমাণ প্রস্রাব আছে এটা যেন দেখে নিই আমরা। লোয়ার অ্যাবডোমেনের আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা দেখে নিব ইউরিনারি ব্লাডারের কন্ডিশনটা কি। সিস্টোইডোট্রোগ্রাফি, এটা একটা টেস্ট যেটা আপনার প্রস্রাবের নালী সহ, মূত্রদ্বার সহ আপনার দেখে নেওয়া হয়। ইলেকট্রোমায়োগ্রাফি, ইলেকট্রোমায়োগ্রাফি অর্থাৎ মূত্রথলির আশেপাশে পেশির কোনো প্রবলেম আছে কিনা, অর্থাৎ ফাংশনাল কোনো অ্যাবনর্মালিটিস থাকলে বা মাংসপেশির কোনো অসুখ থাকলে এটা দেখতে পারবো আমরা ইলেকট্রোমায়োগ্রাফিতে। এবং ফ্লোরোস্কোপি, ভিডিও ইউরোডায়নামিক্স, এগুলো আর একটা টেস্ট, উন্নত টেস্ট গুলো। ইউরোফ্লোমেট্রি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট, যে প্রস্রাবের ধারা কত মিনিটে, কত সেকেন্ডে, কত পরিমাণে হচ্ছে, কত গতি কত, এটা দেখা যায়। আর ইউরেথ্রাল প্রেসার প্রোফাইলোমেট্রি বা ইউডব্লিউপি, ইউপিপি, ইউরেথ্রাল প্রেসার প্রোফাইলোমেট্রি, এটাও একটা টেস্ট, গুরুত্বপূর্ণ টেস্ট। স্পাইনাল এমআরআই আপনারা করতে পারেন যদি আপনারা মনে করেন যে রোগীর স্পাইনাল কর্ড ইনজুরি বা সেরিব্রাল ইনজুরি আছে। ইন্ট্রাভেনাস পাইলোগ্রাফি বা আইভিপি, এটাও করা যায় যদি আমরা কিডনি এবং রেনাল ফাংশন যদি দেখতে চাই। আরবিএস, ডায়াবেটিস আছে কিনা এটা দেখার জন্য আরবিএস সিএস দেখতে পারি। সেরাম ইলেকট্রোলাইটস, এটা আমরা তখনই দেখতে পারি যখন আমরা মনে করবো যে রোগীর এই ইলেকট্রোলাইটস এর ইমব্যালেন্স হচ্ছে অতিরিক্ত প্রস্রাবে বের হয়ে যাওয়ার কারণে। আর সেরাম ক্যালসিয়াম লেভেলও আমরা দেখতে পারি। সেরাম ক্রিটিনিন, যদি কিডনি ফাংশনের কোনো সমস্যা থাকে এটা দেখতে পারি। আর দেখতে পারি ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বা সংক্রিয় বান। এর মধ্যে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন আপনারা কোনগুলো দিবেন এটা আপনি নিতান্তই আপনাদের ব্যাপার। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাকে 3টা মিনিট একটু সময় দেন, আমি ছোট্ট একটা কাজ সেরে আমি আপনাদের মধ্যে আবার ফিরে আসছি এবং তখন পর্যন্ত আমি উপস্থাপনা করা থামাচ্ছি। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাকে 3টা মিনিট সময় দেন প্লিজ, তারপর আবার শুরু করি। ছোট্ট একটু কাজ করে দিচ্ছি। স্যার আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, স্যার ফিরে আসলে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
স্যারকে অনেক ধন্যবাদ এবং প্রাণবন্ত মনোমুগ্ধকর তথ্যবহুল ক্লাস আমাদের কাছকে উপহার দেওয়ার জন্য। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। যাদের প্রশ্ন আছে আপনারা হ্যান্ড রাইজ করবেন, কিন্তু প্রশ্ন করার সময় বিনীতভাবে অনুরোধ করব যেন ক্লাস সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেন।